চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। খোঁজ নিতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামায়াত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো চলমান প্রাথমিকের। ক্ষুব্ধ অভিভাবকরা, শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। উত্তরায় টাকা দিলেই মেলে সেবা, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রের। জড়িত কর্মকর্তা কর্মচারীরাও প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এবং জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৫,০০০ কোটি টাকা নির্ধারণ। আইএমএফের ঋণের শর্ত পূরণে সরকারের উদ্যোগ। ব্যবসা বাণিজ্য নতুন চাপে পড়ার শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেরসিন। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন বুধবার। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান ৩ বাহিনীর প্রধান। হাসপাতালে বেগম জিয়ার খোঁজ নেওয়ার পর তার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিন রাতে ৩ বাহিনীর প্রধানরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন। রাত ৯টার পর একে একে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আসেন এভার কেয়ার হাসপাতালে। বেগম জিয়ার চিকিৎসায় বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে চিকিৎসকদের আলাদা 2টি মেডিকেল টিম এভার কেয়ার হাসপাতালে আসবে বলে ডাক্তার জাহিদের বরাতে গণমাধ্যমে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। রাত 10টার পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভার কেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভারকেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফ এর দায়িত্ব। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে বিএনপির জনপ্রিয়তার প্রমাণ দেবেন জনগণ। দলের ইশতেহারে মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে কর্মসংস্থান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান আমির খসরু।
দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার তো মনে হয় সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দলটির ইশতেহার পরিকল্পনায় তরুণরাই অগ্রাধিকার। আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করব এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে, যে আমাদের সব ইয়াং ছেলেমেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব। বেগম জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। কবে আসবেন উনি? ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া সঠিক সময়ে সুচিকিৎসা পেলে আজকের অবস্থা হতো না। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমি হাত পা নিয়েই বিদায় নিব। অথচ ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আর আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছেন বলেও জানান রিজভী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই জাতির সুষ্ঠু নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে জামায়াতে আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না জামায়াত। 5 দাবিতে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ এবার বরিশালে। নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ অন্যান্য দাবি আদায়ে মুহুর্মুহ স্লোগানে মুখর গোটা এলাকা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। সেই সঙ্গে বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না জানিয়ে বিদেশি প্রভুভক্ত তাবেদার রাষ্ট্র হতে দেবে না বলেন এই নেতা। আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। এদিকে ফরিদপুরে গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার কারণে তৈরি হওয়া সংকটের দায় নিতে হবে সরকারকেই। গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে। অন্যদেরকে ম্যানেজ করা যায়, জামায়াতকে ম্যানেজ করা যায় না। রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য। শফিক মুন্সি, সময় সংবাদ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করছে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission, and how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see. দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এ সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি রাজশাহীতে। 67%-ই বিয়ে হয় 18 বছরের নিচে। কম বয়সে মা হওয়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। দারিদ্র্য অভিভাবকের উদাসীনতায় দায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হযবরল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের চিমনি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে, পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে বাধা দানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে। বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায়, কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনার মধ্যে তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে, কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষণ ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস
2-তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে, তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে, এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার থেকে চলবে সব পরীক্ষা। নবম গ্রেডের দাবিতে সোম ও মঙ্গলবার কর্মবিরতি পালন করেন তারা। এদিকে দাবি আদায়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হয় বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিনই প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা নিচ্ছেন দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোটা অফিসে পাঠায়, আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি ডকুমেন্টস আনা লাগবে? আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও, তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে, বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মাল বাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা।
এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হলো। এলাকায় একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যম আয়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। MS আরেফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় 55,000 কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,000 কোটি, ভ্যাটে 20,350 কোটি, আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন, আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআর এর উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। এতে কম বয়সে মা হওয়ার ঝুঁকি বেড়েছে। অন্যদিকে বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার, সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও এই বিভাগে বেড়েছে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। কারোর সাথে যোগাযোগ করেনি। রাজশাহী পুঠিয়ার স্কুল ছাত্রী সামিহার জন্ম নিবন্ধন সূত্রে বয়স 16 বছর। পারিবারিকভাবে সম্মত না হওয়ায় বন্ধুর সঙ্গে অন্যত্র গিয়ে বিয়ে করেন। গত 26 অক্টোবর থেকে সে নিখোঁজ হওয়ায় থানায় মামলা করে পরিবার। পরে ভিডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আগস্টের 19 তারিখে। এই যে বিয়ের সব ডকুমেন্ট। সর্বোচ্চ গাফলতি আমার জেলা এসপির প্রথম যিনি ছিলেন ফারজানা ইয়াসমিন, উনি। দ্বিতীয়ত হলো শুভ সার্কেল,
এদের গাফলতির জন্য আমার মেয়েটা আজকেও পর্যন্ত আমি পাই নাই। ওর তো 15 বছর চলছে, 16 বছরে পড়বে। আমি আমার মেয়েকে চাই, সে যাই হোক, বিয়ে করুক, যাই করুক, তারা আমার মেয়েকে দিয়ে যাক, পরবর্তীতে আমরা সেটা দেখব। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে পরিবারের অমতে অল্প বয়সে বিয়ের সংখ্যা বেড়েছে। এদিকে সারা দেশের জনসংখ্যা নিয়ে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি মাসের জরিপেও এমন তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে বেড়েছে বাল্যবিবাহ। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। শহরে 50 এবং গ্রামে এ হার 56%। এর মধ্যে 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছেন 13% শিশু। হ্যাঁ, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে। এখনকার বাবা মাকে বিয়ে দেওয়া লাগে? আমি চাইছিলাম ম্যাট্রিক পাস করার পর বিয়ে সেরে দিতাম, এখন তো দিতাম না। জরিপের তথ্য বলছে, এ বিভাগে কম বয়সে মা হচ্ছেন সবচেয়ে বেশি মেয়ে। অল্প বয়সে গর্ভধারণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার, সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে। শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, বাবা মার উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিকে এসবের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। নারী নির্যাতনের মূল কারণই হলো বাল্যবিবাহ এবং বহুবিবাহ। বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের শিকার হয়। যতই জেন্ডার প্রশিক্ষণ দেই আর নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কোন মূল বিষয়টা হলো সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক যে অসাম্যতা, সামাজিক যে মানে নির্যাতন, সেগুলো প্রতিরোধ করতে আমরা পারছি না। প্রশাসন বলছে, বাল্যবিবাহ কমানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া সহ সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। শর্ট মেজার্স হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হলো, আমরা যখন উঠান বৈঠক করি, আমরা যখন কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তখন আমরা সেই কথাগুলি বলি। বিশেষ করে সমাজে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করি। আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের ন্যূনতম 21 এবং নারীর 18 বছর হওয়া বাধ্যতামূলক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সার সিন্ডিকেট। নওগাঁয় সংকট দেখিয়ে বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দামে বিক্রি। কর্মকর্তাদের বিরুদ্ধে সহায়তার অভিযোগ কৃষকদের। রাজশাহীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরডিএ ও ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণে প্ল্যান প্লাস নকশা অনুমোদন ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা মানছেন না অনেক ডেভেলপার কোম্পানি ও বাড়ির মালিক। এ কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা ও বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হচ্ছে বলে জানায় আরডিএ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বিল্ডিংয়ের উপর হেলে আছে আরেক বিল্ডিং। অনুমোদন ছাড়া সাহেববাজারের এসএস টাওয়ার 12 তলা পর্যন্ত করায় মামলা সংক্রান্ত জটিলতায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর তথ্য মতে, রাজশাহী শহরে বহুতল ভবনের সংখ্যা 3 শতাধিক। 2008 সালে আরডিএর সবশেষ জরিপে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল 58টি। ভবন মালিকরা প্ল্যান পাস, নকশা অনুমোদন, সিটি কর্পোরেশনের উচ্চতা বিষয়ক অনাপত্তিপত্র নিয়েই তারা বিল্ডিং নির্মাণ করছেন। তবে এসব কাগজপত্র দেখাতে পারেননি বিল্ডিং মালিকদের অনেকেই। কেউ আবার কথা বলতে রাজি হননি। অফিস টাইমে আসে মালিকের সাথে কথা বলে। আমাদের অফিস টাইম কোনটা? এখন 12টা 1টা দিকে আসেন। ছাড়পত্র লাগে, এগুলো আপনাদের কোনটার আছে আর কোনটার না, এটা আমরা একটু দেখতে চাই। এগুলো বিষয়ে তো আমি নতুন জয়েন করছি, এগুলো আমার কাছে নাই। সবশেষ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। তারা বলছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল ভবনগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। ভূমিকম্প যখন হয়েছিল তখন খুবই ভয় লাগছিল যে পড়ে যায় নাকি। ভয় তো সবসময় একটা কাজ করে, যে কখন কি হয় না হয়, এটা সবাই জানে, তারপরে থাকে। নিয়ম নীতি কোনো বালাই নেই, ইচ্ছা মতন তৈরি করে রাখছে। তো এটা তো আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়টা, কখন ভাঙা পড়ে মাথার উপরে। ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণ করতে ছাড়পত্র ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিধান থাকলেও তা মানছেন না বেশিরভাগ ভবন মালিক ও ডেভেলপার কোম্পানি। বর্তমানে যেভাবে ভূমিকম্প হচ্ছে, প্রত্যেক মানুষ ছাড়পত্র গ্রহণ করে ছাড়পত্রের যে শর্ত মোতাবেক ভবন তৈরি করা উচিত। আর আরডিএ বলছে, নিয়ম বহির্ভূতভাবে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমারত পরিদর্শক দিয়ে আমরা নোটিশ দিচ্ছি
আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, বিশেষ কোনো কোনো ক্ষেত্রে আমরা ভেঙেও দিয়ে আসছি বর্ধিত অংশগুলো। আরডিএ কর্তৃপক্ষের তথ্য মতে অনুমোদন না নেয়ায় 261 জন ভবন মালিকের শোকজ ও মামলা দায়ের করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এর মধ্যে বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অনেক পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে পদায়ন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদানে স্বল্প শিক্ষকদের হিমশিম অবস্থা। অন্যদিকে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর ভবনের বেহাল দশায় ভূমিকম্প ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এটি বগুড়ার সারিয়াকান্দির কাজলাচরের বেড়া পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। প্রায় অর্ধযুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ভবনটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে শতবর্ষ পুরনো পাশের চরজামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো আধাপাকা ভবনে চলছে পাঠদান কার্যক্রম। শুধু এই দুটি নয়, এমন ভঙ্গুর দশায় পাঠদান চলছে সারিয়াকান্দি, ষোলতলা ও ধুরুটের চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে। 150-র বেশি আধাপাকা বিদ্যালয় ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করেন শিক্ষার্থীরা। হয়েছে শিক্ষক সংকটও, কোনো কোনো বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষকও। স্কুল ভেঙে গেছে, এখন তো সেই ভয় লাগতেছে। আমাদের দেওয়াল যে ভাঙা যদি ভালো হতো আমাদের অনেক ভালো লাগতো, আর আমাদের শিক্ষক যে 3 জন তাহলে 6 জন হলো আমার অনেক ভালো লাগতো। পুরো বছরটা 2 জন শিক্ষক দিয়ে স্কুলটা পরিচালনা করছি, আর বিদ্যালয়ের ভবনের অবস্থা খুবই খারাপ। বর্তমানে আমরা 3 জন শিক্ষকে আছি। এই 3 জন শিক্ষক দিয়ে আমাদের পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। 3 জনের পক্ষে তাদের পাঠদান এবং তাদের দেখাশোনা সব বিষয়ে একটু দুরূহ হয়ে পড়ছে। এই স্বল্পতা দূরীভূত করার জন্য যেখানে বেশি শিক্ষক রয়েছেন সেখান থেকে যদি আপনি শিক্ষক এখানে দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে শিক্ষক সংকট অনেকটাই দূরীভূত হবে। তবে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খুশির খবর, আসার খবর, প্রধান শিক্ষক পদে পিএসসি থেকে সার্কুলার দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক পদে আমাদের অধিদপ্তর থেকে সার্কুলার দেওয়া হয়েছে এবং সম্ভাব্য পরীক্ষার ডেটও নির্ধারণ করা হয়েছে। এই 2টি পদে পরীক্ষা হলে আমাদের যে শিক্ষক স্বল্পতা এটা দূর হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে বগুড়ার 12 উপজেলার 1601টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে 865টিতে। এছাড়া শূন্য রয়েছে সহকারী শিক্ষকের আরও 474টি পদ। আর সংস্কারের প্রয়োজন এমন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে অন্তত 200টি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজশাহীতে দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অঞ্চলের 41টি ইউনিয়নকে অতি উচ্চ পানির সংকটাপন্ন ঘোষণা করা হলেও গৃহস্থালির কাজে ব্যবহারের কথা বলে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না পল্লী বিদ্যুৎ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। আধুনিক যন্ত্রে মাপা হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। দিন দিন বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় ক্রমাগত নিচে নেমে যাচ্ছে পানি। এমন পরিস্থিতিতে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সেচের জন্য ভূগর্ভস্থ পানি তোলা এবং নতুন পাম্প বসানো নিষিদ্ধ করেছে সরকার। তবুও বিধিনিষেধ অমান্য করে খোলা মাঠে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। যখন আমাদের এই ধানে যখন পানি না পাচ্ছে, পানি একটা পানির জন্য ধানটা মরে যাবে, ওই তখন আমরা পাইপের দ্বারা পানি ছিটাই পানিটা দিই। পানির সংকটটা তলে বসছে, তলে বসার কারণে জমি জায়গা আবাদ করতে পারছে না। ওয়াটার লেভেলটা ডিক্লাইন হয়ে গেছে এবং সেটার রেট প্রায় বছরে বরেন্দ্র অঞ্চলে, হাই বরেন্দ্র অঞ্চলে 1.5 থেকে 2 ফিট পর্যন্ত ওয়াটার লেভেল নিচে নেমে গেছে এবং এটা ভবিষ্যতের জন্য একটা হুমকির শামিল। অনুমতি ছাড়াই মিনি পাম্প দিয়ে বাণিজ্যিক সেচ কাজের ফলে একদিকে ভূগর্ভস্থ পানির সংকট বাড়ছে, অন্যদিকে বৈধ গভীর নলকূপ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বরেন্দ্র কর্তৃপক্ষ বলছে পল্লী বিদ্যুৎকে বারবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেই। এটার জন্য খাওয়ার পানির সংকট হবে। এখন কিন্তু কোনো হ্যান্ড টিউবওয়েলে আর পানি উঠে না, তাহলে আসলে সার্বিকভাবে সবাই ইফেক্টেড হবে। বরেন্দ্র কর্তৃপক্ষ এখন পর্যন্ত 24% পানি তুলি, আর 76% অন্য লোকেরা তোলে, অন্য সংস্থা প্রাইভেট তারা তোলে, ব্যক্তিগত পর্যায়ে তোলে। এইটাকে কিন্তু ঠেকানোর কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, নিয়ম অনুযায়ী কেউ ব্যক্তিগতভাবে লাইনের আবেদন করলে লাইন দিতে বাধ্য তারা, তবে সেচ কাজে সেই লাইন ব্যবহার করা অপরাধ। একজন গ্রাহক আবেদন করে তখন তো আমাদের নীতিমালা অনুযায়ী সেটা যদি কভার করে
তাহলে তো আমরা দিতে বাধ্য। এখন পরবর্তীতে সে যদি অন্য কাজে ব্যবহার করে আইন বহির্ভূতভাবে, সেটা তো এখন আমরা বুঝতে পারবো না। রাজশাহীর 9টি উপজেলায় 2500-এরও বেশি গভীর নলকূপের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু রেখেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এর বাইরে গৃহস্থালী দেখিয়ে বসানো মিনি পাম্প কত সংখ্যক জমিতে সেচ দিচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। পানি কমে গেলেও বেড়েছে নদী ভাঙন। গত কয়েক সপ্তাহে মহানন্দার গর্ভে বিলীন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতবাড়ি। এলাকাবাসী বলছেন, গত কয়েক বছর ধরে ভাঙন প্রক্রিয়া চলমান থাকলেও এবছর তীব্রতা বেড়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মহানন্দা নদীর ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, হুমকিতে পাশের ফসলি জমি ও বসতবাড়ি। বর্ষা শেষে নদীর পানি কমে গেলেও হঠাৎ ভাঙন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা অনুপনগর ও হারমা এলাকায়। পদ্মা নদীর সংযোগস্থলে মহানন্দার দুই পাড়েই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, গত কয়েক বছর ধরে মহানন্দা নদীর ভাঙন দেখা দেয় ওই এলাকার 3.5 কিলোমিটার অংশে। বিলীন হয়ে গেছে ভাঙন রোধে ডাম্পিং করা জিওব্যাগ। এবছর ভাঙন তীব্র আকার ধারণ করার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। যেটুকু আছে সেটুকু মনে করে আবার নদীর পাশে ভাঙতে চলেছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এবছরে অনেক জমি ভেঙে চলে গেছে। যাদের হয়তো 1 বিঘা আছে তারা তো আপনার ওই জমিটুক চলে গেছে। ওই জমিটুক যদি না থাকে তাহলে তারা কি খাবে? সরকারের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমাদের এই নদীটা বাঁধার ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, মহানন্দা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মহানন্দা নদীতে এটার পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি জমা দিয়েছি। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে। এটা আলটিমেটলি একনেকে অনুমোদন হলে পরে তখন এই এলাকার লোকজন মহানন্দাতে যে ভাঙন আছে সেই ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ পথ প্রবাহিত হয়ে মহানন্দা নদী অনুপনগর হারমা এলাকায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নির্মাণের 5 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের পাঁচলিয়া ট্রাক টার্মিনাল। এতে দিনে ধান শুকানো আর গরু রাখার কাজে ব্যবহার করেন স্থানীয়রা, আর রাতে মাদক সেবীদের আস্তানায় পরিণত হয় ট্রাক টার্মিনালটি। সুবিধা বঞ্চিত হচ্ছে দূরপাল্লার চালকরা। দ্রুত চালকদের সুবিধার্থে ট্রাক টার্মিনালটি চালুর আশ্বাস সড়ক বিভাগের। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে 4টি জাতীয় মহাসড়কের পাশে দূরপাল্লার ট্রাক চালকদের জন্য পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার স্থাপনের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। এর অংশ হিসাবে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় 2020 সালে 13 একর জায়গার উপর গড়ে তোলা হয় ট্রাক টার্মিনাল, যেখানে 100 ট্রাক পার্কিং এর ব্যবস্থা, চালকদের জন্য শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজের জায়গা, প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ, যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ এবং ওয়াশজোন থাকার কথা। তবে নির্মাণের 5 বছরে চালু হয়নি টার্মিনালটি। এতে দিনে ধান শুকানো আর গরু রাখার কাজে ব্যবহার করছেন স্থানীয়রা, আর রাতে পরিণত হয় মাদক সেবীদের আস্তানায়। এমনকি দীর্ঘদিন পড়ে থাকা চুরি হয়ে যাচ্ছে ভবনের বিভিন্ন জিনিসপত্র। ট্রাক চালকরা বলছেন, টার্মিনাল ও বিশ্রামাগারটি চালু না হয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কাজটা করছে ঠিক, কিন্তু এখন ফালায় রাখছে, এখন এটাও কাজ হয়ে আছে। যারা লং জার্নি করে রাত জায়গায় যায়, ঘুম টুম পারলে একটু সুবিধা হয়। এখন আমাদের এই গাড়িগুলো রাস্তায় যে কোনো জায়গায় রাখতেছি, হ্যাঁ তেল চুরি হয়ে যাইতেছে, কিন্তু ওখানে টার্মিনালে কোনো গাড়ি ঢুকাইতে পারলে, সিকিউরিটি থাকলে অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে। রাস্তার সাইডে গাড়ি রাখলে ছিনতাই হয়, চুরি করে ব্যাটারি নিয়ে যায়, আর এটা হইলে আমাদের অনেক ভালো হবে। ইজারা পদ্ধতির মাধ্যমে টার্মিনালটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চালুর আশ্বাস সড়ক বিভাগের। এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটার ভাড়া কি নির্ধারণ করা যায়, কিভাবে ইজারা পদ্ধতি নির্ধারণ করা হবে, সেই বিষয়ে আমাদের পর্যালোচনা চলতেছে। এটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেলে আমরা পরবর্তী দরপত্র আহ্বান করব এবং তখন আমরা যারা ইজারাদার নিয়োগ করে আমরা এটা চালু করতে পারব। সড়ক বিভাগের তথ্য মতে ট্রাক চালকদের পার্কিং ও বিশ্রামের জন্য নির্মিত বিশ্রামাগারটির জন্য প্রথমে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 42 কোটি 80 লাখ টাকা। পরে আরও কিছু অংশ বর্ধিত করে বাড়তি 13 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
শীতের শুরুতে দেশি-সহ চাষের মাছের সরবরাহ বেড়েছে রাজশাহীর বাজারে, তবে কমেনি দাম। এই মুহূর্তে নওদাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। শীতের শুরু, নদ নদী খালবিলের পানি নামছে খুবই দ্রুত এবং পুকুরের পানিও নামছে খুবই দ্রুত। ফলে এই যখন পানি নামছে সে সময় রাজশাহীর পাইকারি মাছ বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে। দেশি যে মাছগুলো রয়েছে নদ নদী খালবিলে পাওয়া যায় সেই মাছগুলো বাজারে বেশ উঠেছে এবং অন্যদিকে চাষের যে মাছ রয়েছেন মাছ চাষিরা সেই মাছটিও নিয়ে আসছেন এবং ফলে আমরা যেটি দেখেছি যে বাজারে মাছের সরবরাহ অনেক বেশি এবং কিছুদিন আগেও যখন ভরপুর বর্ষা ছিল, বর্ষা মৌসুমে মাছ বাজারে মাছের সরবরাহ কিছুটা কম থাকতো, সেই চেহারাটি নেই। আমরা যেটি দেখছি যে নওদাপাড়া মাছ বাজারে সেখানে প্রচুর পরিমাণ মাছের আমদানি হয়েছে এবং মাছগুলো নিলামে তোলার জন্য নিয়ে আসা হচ্ছে। ক্রেতা বিক্রেতার যে হাকডাক, সেই হাকডাকে মুখরিত বাজার এবং আগামী 2 ঘন্টা যে চিরচেনা দৃশ্য, হাকডাক থাকবে, মাছ বিক্রি হবে এবং যারা পাইকার বিক্রেতারা আছেন তারা এখান থেকে সেই মাছগুলো খুচরা পর্যায়ে বিক্রির জন্য নিয়ে যাবেন। আমি কথা বলেছিলাম এখানকার মাছ ক্রেতা বিক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় মাছের সরবরাহ বেশি, তবে মাছের সরবরাহ বেশি হওয়ার ফলে দাম কিন্তু কম নয়। তারা বলছেন যে আমরা বর্ষা মৌসুমে যে এমনটি দেখেছিলাম মাছের দাম অনেকটাই সেরকম, তবে এখন ক্রেতারা কিছুটা মাছ কিনে স্বস্তির মধ্যে রয়েছেন। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি 240 টাকা থেকে 250 টাকা কেজি দরে রুই মাছ বিক্রি হচ্ছে, অন্যদিকে 260 টাকা থেকে শুরু করে 280 টাকা প্রতি কেজি দরে কাতলা মাছ বিক্রি হচ্ছে, 180 টাকা দরে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে। রুই এবং মৃগেল মাছ যেটি 1 কেজি ওজন থেকে 1.5 কেজি ওজনের, সেটি 220 টাকা দরে বিক্রি হচ্ছে। শিং মাছগুলো 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি যে পাবদা রয়েছে সেটি 280 টাকা থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেগুলো চাষের মাছ রয়েছে সেগুলো 250 টাকা থেকে 300 টাকা কেজি দরে এখানে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যেগুলো খাল বিল নদ নদীর মাছ রয়েছে সেই মাছগুলোর একটু দাম বেশি। আমরা যেটি দেখেছি যে এখানে দেশি যে কই, অর্থাৎ নদ নদী খাল বিলের যে কই মাছ, সেটি বিক্রি হচ্ছে 420 টাকা থেকে 450 টাকা কেজি দরে। পাবদা যে মাছটি রয়েছে সেটি 450 টাকা দরে বিক্রি হচ্ছে, নদীর পাবদা। অন্যদিকে শোল টাকি মাছ সেইগুলো 600 টাকা থেকে 1000 টাকা কেজি দরে আকার অনুযায়ী বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন এই শীতের আরো অন্তত 15 দিন, অর্থাৎ ডিসেম্বরের 15 দিন মাছের এমন সরবরাহ থাকবে এবং ক্রেতারা অন্যান্য সময়ের তুলনায় এখানে কিছুটা স্বস্তিতে মাছ কেনার সুযোগ পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী নওদাপাড়ার এই মাছ বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাছ সরবরাহ করা হয়ে থাকে এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ সারা দেশে এই রাজশাহীর বাজার থেকে অন্যান্য সময়ের তুলনায় বেড়েছে এবং তারা বলছেন যে আগামী 15 দিন সেই সরবরাহ থাকবেন। এবং এখানে যে পাইকারি বাজার, আমরা খুচরা বাজারে খোঁজ নিয়েছিলাম, খুচরা বাজারে এখানকার থেকে 10 থেকে 20 টাকা বেশি দরে মাছ বিক্রি হচ্ছে। এই ছিল রাজশাহী মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীর নওদাপাড়া মাছের বাজারে। ভারতে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় নাটোরে কমেছে বিষমুক্ত শুটকি মাছের উৎপাদন, সেই সঙ্গে দাম কমেছে স্থানীয় বাজারে। রফতানি শুরু না হলে শুটকির ভালো দাম পাওয়া সম্ভব নয় বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। আলমামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বিলের পানিতে জাল ফেলে তোলা হয় মাছ, নেওয়া হয় পাড়ে, সেখানেই মাছ কেটে পরিষ্কারের পর রোদে শুকানো হয়। নাটোরের সিংড়ার নেঙ্গুন এলাকার শুঁটকি পল্লীতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শুঁটকি তৈরির কাজ। এখানকার বিষমুক্ত শুঁটকি কিনতে আশপাশের জেলা থেকেও যান ক্রেতারা। তবে রপ্তানি না থাকায় কমে এসেছে শুঁটকি উৎপাদন, কমেছে দামও। প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি বিক্রি হয় 150 থেকে 900 টাকা পর্যন্ত। এতে খুব একটা লাভ হচ্ছে না উৎপাদনকারীদের। তারা কুটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদ্রে শুকায়। পথচারী যারা ক্রেতা, যাদের মন আকৃষ্ট করতে পারে তারা এখানে উপস্থিত দাঁড়িয়ে কিনে নিয়ে যায়। চলন বিলের শুটকিটা বিষমুক্ত এবং অনেক সুস্বাদু, ভালো। এবছরে মাছ না হওয়ার কারণে আমরা অনেক লসে আছি। যা আছে এই নিয়ে আমাদের আর কি কোনো রকম করে দিনপথ চলছে। এই মাছটা শুধু যায় ইন্ডিয়া যদি এই মাছটার জন্য নেয় তাহলে এই মাছের দাম আমরা মানে দামটা ভালো পাই।
মানে বাংলাদেশের ব্যাপারীরাই কিনে ইন্ডিয়া পাঠায়। মৎস্য বিভাগ বলছে সরকারি উদ্যোগে আবারও শুটকি রফতানি শুরু হলে উৎপাদনকারীরা ভালো দাম পাবেন। ভারতে আমাদের শুটকি রপ্তানি হয়ে থাকে, উৎপাদিত শুটকি সৈয়দপুরের মাধ্যমে। বর্তমানে এটি বন্ধ রয়েছে। সরকারি উদ্যোগ নিলে আমাদের শুটকি উদ্যোক্তারা যথাযথ মূল্য পাবে। গত বছরে চলন বিলের সিংড়ায় 320 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। কোনোভাবেই সার সিন্ডিকেট রোধ করতে পারছে না নওগাঁর প্রশাসন। ডিলারদের হাত বদলে চলে যাচ্ছে কালো বাজারে। জেলায় সার সংকট দেখিয়ে বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগের অসাধু কর্মকর্তার সহযোগিতায় চলছে সার সিন্ডিকেটদের কারবার। আর কৃষি বিভাগ বলছে অসাধু কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। ধান কেটে তোলার পর আলু ও সরিষা চাষের মৌসুম চলছে বরেন্দ্র জনপদে। জমি প্রস্তুত করে অনেকে বিপাকে পড়েছেন সার নিয়ে। চাষিরা সার কিনতে ডিলারদের কাছে যাচ্ছেন, কিন্তু দেখানো হচ্ছে সরবরাহ ঘাটতি। আর এতেই বস্তাপ্রতি 500 থেকে 600 টাকা বেড়ে গেছে সারের দাম। কৃষকদের কাছে সার সংকট দেখানো হলেও রাতের আধারে চড়া দরে মিলছে এসব সার। সম্প্রতি নওগাঁর মান্দায় 60 বস্তা সার কালোবাজারে বিক্রির সময় আটক করে সেনাবাহিনী। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সঙ্গে ডিলারদের গোপন সমঝোতায় সারের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সিন্ডিকেট তৈরি করা হয়েছে। সরকারি রেট 1000 টাকা, যেখানে আমরা 1600 টাকা দিয়ে কিনি, 1650 দিয়ে কিনছি। খরচ এখন 1750 টাকা দিয়ে কিনে নিচ্ছে বাইরে থেকে, আর ডিলারের কাছে গেলে 1050 টাকা, কিন্তু সার নেই। 26 বিঘা আমরা লাগাতাম আলু প্রতি বছরই, কিন্তু এই বছর সারের দাম বেশি হিসাবে আলু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কালোবাজারে সার বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের তালিকা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আর কৃষি বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি কর্মকর্তার। এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাইরে সার যাওয়ার কোনো আইনগত বিধান নেই, সেজন্য সারগুলো জব্দ করা হয়েছে। আর যে ডিলারের সম্পর্কে অভিযোগ এসেছে সেই ডিলারের ওখানে আমরা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেব। আমরা আসলে চড়া দরে বিক্রি হওয়ার অভিযোগ আসলে পাচ্ছি না। যদি আমরা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সারের কোনো সংকট নেই, কারণ যা বরাদ্দ ছিল আমরা সব সারই ঠিক মতো উঠতেছে এবং সব পর্যায়ে চলে যাচ্ছে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ জেলার বিএডিসি ও বিসিআইসি ডিলারদের বিরুদ্ধেও। এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যবসায়ী নেতার। একজন কৃষক বলল যে তোর সারের দরকার নাই, 2 বস্তা কি 1 বস্তা নিয়ে আসলে তোকে আমি 100 কি 200 টাকা দিব। এরকম চিটার বাটপার আছে, যার জন্যই আজকে এটা এই বিশৃঙ্খলা হচ্ছে। নওগাঁয় কৃষক পর্যায়ে সার সরবরাহের জন্য বিএডিসির 207 এবং বিসিআইসির 127 জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলায় চলতি মৌসুমে 65,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু ও পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য ব্যবসায়ীরা সরকারের ঘর থেকে নভেম্বরে সার উত্তোলন করেছে 43,800 মেট্রিক টন। নওগাঁর জলছত্র মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন মনির হোসেন। ধন্যবাদ অর্জিতা। আফ্রিকা অঞ্চলের জিবুতিতে ব্যবসা উন্নয়নের আহ্বান জানিয়েছেন জিবুতির রাষ্ট্রদূত আবদুল্লাহি আসোয় ইসে। আমেরিকা ইউরোপ নির্ভরতা কমিয়ে অন্য দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে। জিবুতিতে বিনা শুল্কে আমদানি রফতানি করা যায়। ইতোমধ্যে সেই সুবিধা নিয়েছে ভারত ও চীন। বাংলাদেশেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে, এই কথা বলেন বারফিরার সভাপতি আব্দুল হক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জিবুতিতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যবসার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন দুয়ার উন্মোচন হবে। এ সময় জিবুতির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক, ওষুধ, সিরামিক সহ অন্যান্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশও জিবুতি থেকে লৌহজাত পণ্য, লবণ, ডাল সহ নানা পণ্য আমদানি করতে পারবে। এ সময় গভীর সমুদ্র বন্দর, মুক্ত বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিষয় তুলে ধরা হয়। আমরা পশ্চিমের দিকে তাকিয়ে থাকি, আমেরিকা, ইউরোপের মার্কেট, আমরা কিন্তু আফ্রিকাকে দেখছি না। জিবুতি হিউজ ইকোনমিক জোন ডেভেলপ করেছে, যেখানে আপনি মাল নিয়ে গিয়েও নদীকে রপ্তানি করবেন, কোনো ট্যাক্স নাই। জানুয়ারিতে আমরা একটা ডেলিগেশন নিয়ে যাব ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ অর জিবুতি যাব আমরা, এবং আমরা সেখানে দেখব যে আমাদের কী কী বিজনেস আমরা ওইখানে চালু করতে পারি, কী কী রপ্তানি করতে পারি, কী কী ম্যানুফ্যাকচারিংও করতে পারি। ভোরের সময় আরও থাকছে
রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। উইটকফ ও কুশনারের সঙ্গে 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে 2 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার বৌলাই ইউনিয়নে উত্তর রাজকুন্তি পুঁথিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, শিশু হুমায়রাকে চাচা গোলাম মোস্তফার ঘরে নিয়ে আসেন শিশুর মা চায়না আক্তার। কিছুক্ষণ পর মায়ের খোঁজে একা ঘর থেকে বের হয় হুমায়রা। এ সময় অন্ধকারে ওঁত পেতে থাকা শিয়াল শিশুটির গলায় কামড় দিয়ে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর হুমায়রাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে ঘরের পেছনের ঝোপে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে 250 শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষণিকভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। ফুটফুটে একদিন বয়সী নবজাতক, মায়ের কোলে থাকার কথা থাকলেও ভর্তি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায় সে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। যে সিমটম আমরা দেখতে পেয়েছি যে ওইখানে ডেলিভারি হয়েছে এরকম কিছু আর কি রক্তাক্ত অবস্থায় বাচ্চাটা পাওয়া গেছে। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের সেবিকা। ঠান্ডা হয়ে গেছিল শরীর, আমরা থার্মাল কেয়ারে দিছি, অ্যান্টিবায়োটিক পাচ্ছে, ইনজেকশন চালু হয়েছে, এখন মুখে খাবারের জন্য স্যালাইন চালু হয়েছে। এদিকে পুলিশ বলছে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশন অফিসার আসবে, আসার পরে উনি দেখে শুনে পরবর্তী যে ব্যবস্থা ওটা নেবে। শিশুটির মা বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে অস্ত্র, গুলি সহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, সোমবার বিকেলে বেহাইরচর এলাকায় মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামার নির্দেশ দেয় পুলিশ। পরে সিএনজি অটোরিকশাতে থাকা যাত্রী রয়েল হাসান অরণ্যের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক করা হয় রয়েলকে। খুলনায় ফুটপাত দখল করে দোকান বসানোয় 4 মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কেরি ঘোষ ক্লেব রোড এবং ডাকবাংলো মোড় এলাকায় অভিযান চালায় খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে ভাসমান দোকান বসানোয় 4 জনকে 18,000 টাকা জরিমানা করা হয়। বগুড়ায় মেয়াদোত্তীর্ণ নকল পণ্য ও বিদেশি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে জেলার রাজাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মেহেদি হাসান এবং নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রাসেলের ভ্রাম্যমাণ আদালত মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিক্স প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানে মেয়াদ উত্তীর্ণ আতর, আমদানিকৃত পণ্যের স্টিকার না থাকা, দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি কোম্পানির স্টিকার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে 3 লাখ টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়। সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নিউ ঢাকা রোডে অবস্থান নেন ট্রাক শ্রমিকরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুপাশে আটকা পড়ে যানবাহন। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার পাম্পে তেল তোলা নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর সঙ্গে ট্রাক শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় কর্মীদের নিয়ে ট্রাক শ্রমিক অফিসের স্টাফদের মারধর ও ভাঙচুর চালান সানু।
3 দিনেও এই ঘটনার বিচার না পাওয়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে 1 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। নিয়োগ বিধি বাস্তবায়নের 1 দফা দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীরা। মঙ্গলবার সকালে কর্মবিরতি দিয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিদর্শক ও কর্মচারীরা। এ সময় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নো ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা চালাবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও কারাগারে দীর্ঘ সময় একাকী অবস্থানের কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাতের পর এই কথা জানান বোন উজমা খানম। সাক্ষাতের সময় পিটিআইয়ে মির্জাফরদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান খান। এছাড়া পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, প্রায় মাসখানেক ধরে নিয়মিত সাক্ষাৎ এবং চিকিৎসার সুযোগ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার ছোট বোন উজমা খানম। সাক্ষাতের পর ইমরান খানের বোন জানান, তার ভাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। সাক্ষাৎটি কঠোর নজরদারির মধ্যে হয়েছে এবং কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করতে দেওয়া হয়নি। উজমা অভিযোগ করে বলেন, মানসিকভাবে যেসব যন্ত্রণা তিনি ভোগ করছেন তা শারীরিক কষ্টের থেকেও বেশি। সাক্ষাতের সময় ইমরান খান তার দলের নেতাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তিনি পাকিস্তান বার নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনের পাশাপাশি জাতীয় সংসদ ও সিনেটে বিরোধী নেতাদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। উজমা জানান, পিটিআইয়ের মধ্যে যারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাদের জায়গা নেই এবং তাদের মীর জাফর হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই নেতারা এদিনের পর সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সদস্য সহ আইনজীবীদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করালে দুই বোন উজমা ও অলিনা প্রতি মঙ্গলবার কারাগারের বাইরে অবস্থান করবেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
তাইওয়ানের জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লাই চিংতে। স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ ও আক্রমণাত্মক অবস্থানের মধ্যেই গেল সপ্তাহে $40 বিলিয়ন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। এই বাজেটকে তাইওয়ানের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বরাদ্দ হিসেবে দেখা হচ্ছে। লক্ষ্য দ্বীপটির আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা জোরদার করা, সেই সঙ্গে সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য রিজার্ভ বাহিনীকে আরও প্রস্তুত করা। স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে রিজার্ভ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে লাই বলেন, চীনের চাপ, হয়রানি এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আরও ভালোভাবে প্রস্তুত হচ্ছেন তারা। জাতীয় নিরাপত্তায় কোনো আপোষ চলবে না জানিয়ে কড়া বার্তা দেন প্রেসিডেন্ট লাই। বলেন, সমঝোতার পথে হাঁটতেও দরকার বাস্তব শক্তি, না হলে যে কোনো সমঝোতাই শেষ পর্যন্ত আত্মসমর্পণে গিয়ে ঠেকতে পারে। প্রকৃত শান্তি নিশ্চিত করতে তাইওয়ানকে শক্তির উপর নির্ভর করতে হবে, কারণ শান্তি কোনো চুক্তিনামা দিয়ে অর্জিত হয় না এবং তা কোনো আগ্রাসীর দাবির কাছে নতি স্বীকার করেও অর্জিত হবে না। সমঝোতার পথে হাঁটতে হলে সামর্থ্য থাকতে হবে যেন জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। পর্যাপ্ত শক্তি ছাড়া কথিত সমঝোতা শেষ পর্যন্ত আত্মসমর্পণে ঠেকে। 2021 সালে রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণে সংস্কার আনে তাইওয়ান সরকার। বাড়ানো হয় যুদ্ধ ও গুলি চালানোর অনুশীলন। পরের বছর বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়িয়ে 1 বছর করা হয়। ভাষণ শেষে রিজার্ভ সেনাদের ড্রোন ওড়ানো, অস্ত্র চালনা, গ্রেনেড নিক্ষেপ ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণও পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট লাই। শিউলি রোজা, সময় সংবাদ। হংকংয়ে ভয়াবহ আগুনের ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 156 জনে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অন্তত 15 জনকে। অগ্নিকাণ্ডের পেছনে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে নির্মাণ কোম্পানির বিরুদ্ধে। যদিও ঘটনার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো প্রিয়জনদের স্মরণে ঘটনাস্থলে জড়ো হন তাদের স্বজনরা। পুড়ে যাওয়া টাওয়ারগুলোর সামনে ফুল ও হাতে লেখা নোট রেখে শ্রদ্ধা জানান হারানো মানুষগুলোকে। আগুনের ঘটনায় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মিলছে মরদেহ। পুড়ে যাওয়া বিধ্বস্ত ভবনগুলোতে চলছে উদ্ধার কাজ ও তল্লাশি। সিঁড়ি, ছাদে আটকে থাকা বাসিন্দাদের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 150, এখনও নিখোঁজ 40 জনের বেশি। এর মধ্যে বাসিন্দাদের একবারের জন্য বাসায় প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নির্মাণ কোম্পানির একাধিক পরিচালক সহ নতুন করে 15 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, দুর্নীতি তদন্তেও 12 জনকে আলাদা করে আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, ওয়াং ফুক কোর্টের আবাসিক ভবনগুলো সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের প্লাস্টিক ও জাল। ভবনগুলোর চারপাশে যে সুরক্ষা জাল ছিল তা আগুনের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়। আগুন দ্রুত এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আটকা পড়েন 4000-এর বেশি মানুষ। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিটি সংস্কার কাজের ত্রুটি, অনুমোদন প্রক্রিয়ার ফাঁকফোকর এবং নির্মাণ সামগ্রীর মান যাচাই করবে বলে জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। চীনের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে রাশিয়া। এখন থেকে চীনের নির্দিষ্ট কিছু নাগরিক রাশিয়ায় 30 দিন মেয়াদী ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবেন। এ বিষয়ে সোমবার একটি আদেশে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিগগিরই তা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এই আদেশ অনুযায়ী ব্যবসা, পর্যটন বা বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাশিয়ায় আগত চীনা নাগরিকরা ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন। এই ব্যবস্থা 2026 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে কর্মসংস্থান বা শিক্ষার উদ্দেশ্যে আগত ব্যক্তিদের জন্য তা প্রযোজ্য নয় বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে ওষুধ রফতানি করবে যুক্তরাজ্য। দুই দেশ এই চুক্তি করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমন হলে ব্রিটেন থেকে প্রতি বছর প্রায় 500 কোটি পাউন্ডের ওষুধ আমদানি করবে ওয়াশিংটন। তবে এজন্য স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়াতে হবে ব্রিটেনের।
নিজ দেশে ওষুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে 100% পর্যন্ত শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই এবার যুক্তরাজ্যকে বিশেষ সুযোগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে আগামী 3 বছর বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি করতে পারবে যুক্তরাজ্য। তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা খাতে বাড়াতে হবে ব্যয়। গেল সোমবার এমন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। বলা হচ্ছে এমন হলে গেল 20 বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়বে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা NHS এর ব্যয়। আর যুক্তরাষ্ট্রে প্রতি বছর শুল্কমুক্তভাবে প্রবেশ করবে 500 কোটি পাউন্ডের ব্রিটিশ ওষুধ। এতে কর্মসংস্থানের সঙ্গে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলে আশা ব্রিটেন সরকারের। ব্রিটেনের সরকারি তথ্য, গেল 1 বছরে যুক্তরাষ্ট্রে 1110 কোটি পাউন্ড মূল্যের ওষুধ রপ্তানি করেছে যুক্তরাজ্য, যা ওই সময়ের মোট রপ্তানির 17%-এরও বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। কুয়েতে স্বর্ণের দোকানের জন্য পরিচিত আব্বাসিয়া মার্কেট। গ্রাহকের চাহিদা অনুযায়ী সোনা কিংবা রূপার গহনা তৈরি হয় এখানকার কারখানাগুলোতে। বহু বছর ধরেই এই মার্কেটে স্বর্ণ শিল্পে আধিপত্য ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের আব্বাসিয়া স্বর্ণ মার্কেটে ঝলমলে শোরুমের পাশাপাশি রয়েছে ব্যস্ত কারখানা। এখানে দক্ষ কারিগররা প্রতিদিন তৈরি করছেন নেকলেস, কানের দুল, চুড়ি, আংটি সহ গ্রাহকদের পছন্দ অনুযায়ী নানা ডিজাইনের গহনা। যদিও আগের মতো কাস্টম ডিজাইনের চাহিদা কিছুটা কমেছে, তবুও অভিজ্ঞ কারিগররা এখনো অর্ডার অনুযায়ী বিশেষ নকশার গহনা তৈরি করছেন। দোকান মালিকরা জানান, এখানকার বাংলাদেশি কারিগরদের তৈরি গহনা শুধু কুয়েতেই নয়, পাঠানো হচ্ছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সব ধরনের অলংকার এখানে আমরা বানাই দিই ক্যাটালগ দেখে। সৌদি, কাতার, বাহরাইন থেকেও অর্ডার আসে অনলাইনে, টিকটকের মাধ্যমে, তো ওই ডিজাইনগুলো আমরা তৈরি করে দেই। এখানকার কারিগররা ফ্যাশন ও ঐতিহ্যের সমন্বয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের নকশা। গ্রাহক চাইলে নির্দিষ্ট ক্যারেটের সোনা বা রূপা পছন্দের রং বা আকার মাথায় রেখে অর্ডার করতে পারেন একদম কাস্টমাইজড গহনা। বহু কাস্টমার আছে, ইন্ডিয়ান, নেপালি, বিভিন্ন ধরনের কাস্টমার আসে। বিভিন্ন ডিজাইনের স্বর্ণ, রূপার সব ধরনের ডিজাইনের গহনা তৈরি হয়। কুয়েতি, বাংলাদেশি, ইন্ডিয়ান সকল প্রকার কাস্টমার আমাদের দোকানে আসে এবং আমরা সকল প্রকার কাজ আমরা করে দিই। আব্বাসিয়া মার্কেটের স্বর্ণ শিল্পে দক্ষ হাতে গহনা তৈরি করছেন প্রবাসী বাংলাদেশি কারিগররা, যা শুধু ব্যবসা নয়, দেশের পরিচিতিও বাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অস্ট্রেলিয়ায় আগামী 10 ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য জনপ্রিয় 10টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আইন কার্যকর হতে যাচ্ছে। অভিভাবকরা এতে সমর্থন জানালেও অস্থিরতায় ভুগছে সোশ্যাল মিডিয়ায় আসক্ত নতুন প্রজন্ম। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এই নিষেধাজ্ঞা শিশুদের আরও বিপজ্জনক ও নিষিদ্ধ কাজে উৎসাহিত করতে পারে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী 10 ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। অনলাইনের ক্ষতিকর কন্টেন্ট, সাইবার বুলিং, গ্রুমিং ও অনৈতিক আচরণ থেকে শিশু কিশোরদের নিরাপদে রাখতে এমন সিদ্ধান্ত দেশটির। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, থ্রেডস, রেডিট, এক্স, কিক এবং টুইচ প্ল্যাটফর্মে 16 বছরের নিচে কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। এমনকি বর্তমান অ্যাকাউন্টগুলো বন্ধ করতে হবে। নতুন এই নীতিমালা না মানলে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে। তবে গেমিং প্ল্যাটফর্ম, ডেটিং আই চ্যাট প্ল্যাটফর্মগুলো থাকবে নিষেধাজ্ঞার বাইরে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই নিষেধাজ্ঞা শিশুদের আরও বিপজ্জনক ও নিষিদ্ধ কাজে উৎসাহিত করতে পারে। বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে 15 বছর বয়সী নোয়া জোন্স নামে এক কিশোর সরকারের বিরুদ্ধে মামলা করেছে। এদিকে সবার নজর এখন অস্ট্রেলিয়ার দিকে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটি সফলতা পেলে বিশ্বের আরও অনেক দেশ শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য একই নীতি অনুসরণ করতে পারে। এতে যুক্তরাষ্ট্র ও চীনা টেক জায়ান্টদের ব্যবহারকারী কমার পাশাপাশি বিলিয়ন ডলার লোকসানেরও শঙ্কা রয়েছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের বিস্তারিত জানাতে মতবিনিময় সভার আয়োজন করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। সভায় মিশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ২৭ নভেম্বর রাত থেকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার নিবন্ধন শুরু করেছে। দীর্ঘদিনের দাবি পূরণের আনন্দ থাকলেও কারিগরি জটিলতা, ধীর গতি, এনআইডি সমস্যা এবং প্রযুক্তি জ্ঞানের অভাবে অনেকেই সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি সমাধানের জন্য হাইকমিশন মতবিনিময় সভা আয়োজন করেছে। নিবন্ধিত হওয়ার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অনেক কিছু প্রশ্ন করেছিলাম, ওনারা এই প্রশ্নের উত্তর দিয়েছে এবং কি অনেক কিছু আমাদের অজানা ছিল, সেটাও আজকে আমরা জানতে পেরেছি। আমরা আশা করি যত দ্রুত সম্ভব এগুলা যেন সমস্যার সমাধান হয়। এইগুলো সমস্যার সমাধান হলেই আমরা প্রবাসীরা রেজিস্ট্রেশনটা করতে পারবো। আমরাও চেষ্টা করব বাংলাদেশি যারা প্রবাসী আছে মালদ্বীপে অবস্থানরত, তারা এই নিবন্ধন অতি তাড়াতাড়ি সম্পন্ন করার। সভায় ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও পোস্টাল ভোটের বিস্তারিত তুলে ধরা হয়। প্রবাসীরা তাদের সমস্যার কথা জানান। যেই সকল পরামর্শ আমরা তাদের থেকে পেয়েছি সেটিকে আমরা গ্রহণ করেছি। আমরা এই পরামর্শগুলি আমরা নির্বাচন কমিশনে আমরা জানাবো, যাতে করে এই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি। সভায় প্রবাসীদের অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিং এর বিষয়ে সচেতনতা বাড়াতে মালদ্বীপের বাংলাদেশ মিশন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান হাই কমিশনার। এখন হয়তো যে সমস্যাগুলো হচ্ছে, আশা করি পরবর্তী ইলেকশনে এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে হাই কমিশনের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সবাইকে এই জিনিসটা রিচ করানো, বলা যে দেখেন এইভাবে করতে হবে, এইভাবে হবে। তারপর আমরা এই আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন তার আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এই জন্য আমরা কিছু প্রশ্ন কিন্তু কমন নোট ডাউন করেও রাখছি। মালদ্বীপে প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস, আর এই প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে আরও সচেতনতা বাড়াতে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকেও এগিয়ে আসার আহ্বান জানায় হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। ভারতের নয়াদিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। শহর জুড়ে ঘন ধোঁয়াশার কারণে শ্বাস নিতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের। অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। দূষণের কারণে নাজেহাল অবস্থায় দিন পার করছেন খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল ভারতের নয়াদিল্লির আকাশ। রাস্তা, ভবন, এমনকি সূর্যের আলো হারিয়ে যায় ধোঁয়াশায়। আন্তর্জাতিক বায়ুমান সংস্থা IQAir এর তথ্য অনুযায়ী নয়াদিল্লির বায়ুর মান দাঁড়িয়েছে 368। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন বাসিন্দারা। ঘন ধোঁয়া ও বিষাক্ত বাতাস দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে বলে দাবি অনেকের। ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন কেউ কেউ। পাশাপাশি দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। এ অবস্থায় পরিস্থিতির অবনতির দায় সরকারের কাঁধেই চাপাচ্ছেন তারা। গত 10-15 দিন ধরে বায়ু দূষণ অনেক বেশি বেড়েছে। আমার চোখ জ্বালাপোড়া করে এবং এই দূষণের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন পানি ছেটানোর যন্ত্র মোতায়েন করেছে, যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে। বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়া যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া, এতে প্রতি বছরই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখো বাসিন্দা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মনুষ্যবিহীন প্রথম যুদ্ধ বিমান তৈরি করেছে তুরস্ক। সিনব উপকূলে প্রথমবারের মতো দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইতিহাস গড়েছে বাইরাকতার কিজিলেলমা যুদ্ধ বিমান। রাডার, ক্ষেপণাস্ত্র সহ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সমন্বয়ে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে, যা বিশ্বের আর কারো হাতে নেই। প্রথমবারের মতো মনুষ্যবিহীন যুদ্ধবিমানের সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরকতার কিজিলেলমা। আকাশযুদ্ধের এই মারণাস্ত্র বিশ্বের আর কারো হাতে নেই। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই যুদ্ধবিমান তৈরি করেছে। সিনব উপকূলের পরীক্ষায় কিজিলেলমা ক্ষেপণাস্ত্র ছুড়ে দ্রুতগামী জেট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। প্রথমে এসেলসানের মুরাদ AESA রাডার দিয়ে লক্ষ্য শনাক্ত হয়, তারপর তা অনুসরণ করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তুরস্কের ইতিহাসে এটি প্রথম যেখানে দেশীয় রাডার ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে পরীক্ষায় সাফল্য পেয়েছে।
বাইকার জানায় এই সাফল্যের মাধ্যমে কিজেলেলোমা এখন বিশ্বের একমাত্র মনুষ্যবিহীন যুদ্ধবিমান যার এয়ার টু এয়ার কমব্যাট সক্ষমতা রয়েছে। আকাশের দ্রুতগতির চলমান লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারার ঘটনা ইউএভি প্রযুক্তিকে সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এই ঘটনায় কিজেলেলোমার সঙ্গে মেরজিফোন ঘাঁটির 5টি F-16 যুদ্ধবিমান অংশ নেয়। ভবিষ্যৎ মানুষবাহী ও মনুষ্যবিহীন যৌথ আকাশ যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছে তুরস্কের এই সফলতা। 2003 সাল থেকে বাইকার নিজস্ব অর্থায়নে ইউএভি প্রকল্প চালিয়ে যাচ্ছে। আজ কোম্পানিটি বিশ্ব ড্রোন বাজারে শীর্ষস্থানীয় রপ্তানিকারক। 2023 ও 2024 এই 2 বছরেই $1.8 বিলিয়ন রপ্তানি আয় ধরে রেখেছে কোম্পানিটি। পরিসংখ্যান বলছে টানা 4 বছর ধরে তুরস্কের প্রতিরক্ষা ও এরোস্পেস রপ্তানিতে সর্বোচ্চ অবস্থান তাদেরই। কিজেলেলোমার সফল পরীক্ষা এই অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আসন্ন বড়দিন উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে শুরু হয়েছে জিঞ্জার ব্রেড প্রদর্শনী। আগ্রেস মিউজিয়ামের বড়দিনের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নেন অসংখ্য মানুষ। ভিন্নধর্মী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থী ও পর্যটকরা। প্রদর্শনীটি চলবে আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। আইফেল টাওয়ার থেকে শুরু করে তাজমহল এর সবই জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি। জিঞ্জার ব্রেডের ভিন্নধর্মী এই প্রদর্শনী নজর কাটছে দর্শনার্থীদের। সুইডেনের রাজধানী স্টকহোমের আর্কটেস মিউজিয়ামে 35 বছর ধরে আয়োজন করা হচ্ছে এই প্রদর্শনীর। এবার জায়গা পেয়েছে 151টি জিঞ্জার ব্রেড, যেগুলো দিয়ে বিখ্যাত সব স্থাপনা ফুটিয়ে তোলা হয়েছে। এমন ভিন্নধর্মী প্রদর্শনীতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এই বছরের প্রদর্শনীতে সবচেয়ে আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে টাইটানিকের বিখ্যাত দৃশ্য, লুভর জাদুঘরের সাম্প্রতিক চুরির ঘটনা এবং হোম ইজ ওয়ার দ্য হার্ট ইজ লেখার ডিজাইন। মিউজিয়ামের ভারপ্রাপ্ত পরিচালক কারিন নিলসন বলেন, এবছরের থিম ভালোবাসা। বিশ্বের অস্থিরতার সময়ে এ থিম মানুষকে নতুন আশা ও আনন্দ দেবে বলেই বিশ্বাস তাদের। এটি একটি প্রদর্শনী এবং একই সঙ্গে এক ধরনের প্রতিযোগিতাও। তাই সবাই চায় নিজেদের বানানো জিঞ্জার ব্রেড ঘরটি প্রদর্শনীতে তুলে ধরতে। এখানে মোট 111টি ঘর আছে, যেগুলো দেখে দর্শনার্থীরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন, অথবা তারা এখানে এসে ঘরগুলো সরাসরি দেখেও ভোট দিতে পারবেন। প্রদর্শনীটি চলবে আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। জিঞ্জার ব্রেড প্রদর্শনীতে 3টি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হবে: শিশু, প্রাপ্তবয়স্ক বা স্থপতি বিভাগ এবং ডিজাইনার বা বেকার বিভাগ। 14 ডিসেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরমেন্সে দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জেতার মাইলফলক করে তার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কমেছে দূরত্ব। এখন প্রত্যাশা চোট মুক্ত থেকে বিশ্বকাপে দারুণ কিছু করা। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়, এক বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। 1.5 বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ডওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে, ডিফারেন্ট কিছু হতেও পারে। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই, উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা।
অন্তত 10 ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন। লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ঢাকা নয়, সিলেট থেকেই শুরু হবে বিপিএল। নানা অনিশ্চয়তা কাটিয়ে 12তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। 26 ডিসেম্বর লাক্কাচুরায় উদ্বোধনী ম্যাচ, মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। 23 জানুয়ারি হবে ফাইনাল। সব মিলিয়ে 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 34টি ম্যাচ, যেখানে সিলেটে 12টি, চট্টগ্রামে 12টি এবং কোয়ালিফায়ার এবং ফাইনাল সহ মিরপুরে অনুষ্ঠিত হবে 10 ম্যাচ। অনিশ্চয়তা ছিল অনেক। নিলাম কিংবা টুর্নামেন্ট মাঠে গড়ানোর সময় পরিবর্তন হয়েছে কয়েকবার। এক যুগ পর বিপিএল দেখেছে নিলাম পদ্ধতি, এর পরেও বাধে নতুন জটিলতা। হোটেল সংকটে আলোচনায় সিলেট নয়, ঢাকা থেকে শুরু হবে বিপিএল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ঠিক সময়ই মাঠে গড়াবে 12তম আসর। বিসিবি নির্বাচনের অল্প কদিনের মধ্যেই নতুন বোর্ডের সামনে বিপিএল, সঙ্গে ঘরোয়া লিগ বর্জন করা ক্লাবগুলোর চোখরাঙানি। তার মধ্যে বিপিএল করা ছিল সাহসী সিদ্ধান্ত, যদিও তাদের সফল হওয়া না হওয়া নিয়ে আলোচনা চলছে এখনো। তবে সেসব একপাশে রেখে নিয়ম অনুযায়ী এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি। কিন্তু 4 ভেন্যু নয়, 3 ভেন্যুতেই হবে 12তম আসর। আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় রাখা হয়নি রাজশাহী ভেন্যুকে। সিলেট থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই খেলবে নোয়াখালী এক্সপ্রেস। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। লাক্কাতুরায় মোট 6টি ম্যাচ ডে, যেখানে হবে 12 ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্ব শুরু হবে 2026 সালের 5 জানুয়ারি থেকে। সেখানেও ম্যাচ ডে 6টি। 12 জানুয়ারি পর্যন্ত সাগরিকায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলো, খেলবে 12 ম্যাচ। গ্রুপ পর্বের দিনের 2 ম্যাচ শুরু হবে 1টা ও সন্ধ্যা 6টা থেকে। তবে শুক্রবার সেটা শুরু হবে 2টা ও সন্ধ্যা 7টা থেকে। তবে এবার মিরপুর দেখবে ভিন্ন চিত্র। প্রতিবার যেখানে সবচেয়ে বেশি ম্যাচ হয়, এবার সেখানে হবে সবচেয়ে কম 10 ম্যাচ। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা অনেক দিনেরই, তাই টি-20 বিশ্বকাপের আগে হয়তো এই ভেন্যুতে ম্যাচ কম রেখেছে গভর্নিং কাউন্সিল। গ্রুপ পর্বের 7 ম্যাচ পর 19 ও 21 জানুয়ারি এখানে হবে 2 কোয়ালিফায়ার। ফাইনাল হবে 23 জানুয়ারি। এই 3 ম্যাচের জন্যই আলাদা রিজার্ভ ডে রাখা হয়েছে সূচিতে। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও লিগ বর্জনের ঘোষণা দিল বিদ্রোহী ক্লাবগুলো। 43টির সঙ্গে এবার যোগ হয়েছে আরও 2টি। সংগঠকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বোর্ডের চাওয়াতে নয়, কেবল ক্লাবগুলো চাইলে লিগ মাঠে গড়াবে। আগে একাত্মতা জানিয়েও তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস এর দল বদলে অংশগ্রহণের বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলছেন সংগঠকরা। এদিকে বিপিএল থেকে 9 ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলছেন তারা। নারী ক্রিকেটারদের লাঞ্ছনার অভিযোগে বিসিবির কার্যক্রম নিয়েও ক্ষুব্ধ ক্লাবগুলো। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। আগের সংবাদ সম্মেলনে ছিলেন, কিন্তু এবার নেই তামিম ইকবাল। বর্তমান ক্রিকেট বোর্ডের অধীনে লিগে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার ক্লাব। লিগ বর্জনের ঘোষণা দিতে সংগঠকরা আবারও যখন একাট্টা হলেন, সেখানেও তামিমের দেখা নেই। সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে হঠাৎ কি হলো তাদের? তামিম অ্যাজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। পার্সোনাল একটা বিচার থাকতেই পারে, ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। বিদ্রোহী ক্লাবগুলোর নেতৃত্বে থাকা সংগঠকদের ব্যাখ্যায় ধোঁয়াশা। তবে তামিম সঙ্গে থাকুন বা না থাকুন, বিসিবির বিরুদ্ধে তাদের অবস্থান আগের মতোই। 43টির সঙ্গে আরও 2টি যোগ হয়ে মোট 45 ক্লাব এখন বিদ্রোহী অবস্থানে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, মোহামেডান আবাহনীর মতো শীর্ষ সারির ক্লাবের সঙ্গে কথাবার্তা এগিয়েছে, যদিও তা অস্বীকার করেছেন সংগঠকরা। আমরা জানিয়ে দিয়েছি মোহামেডানের অবস্থানটা। তার মানে তো তিনি মিথ্যা কথা বলেছেন। আপনি বিবেচনা করেন, ফারুক ভাই বলো, এই যে বুলুল ভাই বলো, তারা যে আজকে ব্র্যান্ড, তারা যে আজকে নাম হয়েছে, এরা কোত্থেকে আসছে? এই ক্লাবগুলি থেকেই। ক্রিকেট প্লেয়ারকে যাতে জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে, তার ভূমিকা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা রাখি পায়োনিয়ার হিসাবে। আমরা যদি না থাকি, ক্রিকেটের উন্নতি হবে না। ফিক্সিং ইস্যুতে রেড মার্ক দেখিয়ে বিপিএল এর নিলাম থেকে 9 ক্রিকেটারকে বাদ দেয়া কিংবা নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে কার্যক্রমেও বোর্ডকে ধুয়ে দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার,
তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম তারা চেষ্টাও করে না, বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদি ওরা না করে আমরা এটা বিচার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে, অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। আলোচনার জন্য সম্প্রতি ক্লাবগুলোকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, কিন্তু সে ডাকে সাড়া দেয়নি ওই ৪৫ ক্লাব। সব মিলিয়ে ঘোলাটে পরিস্থিতি। ১২ ক্লাবের দলবদলের মধ্য দিয়ে প্রথম বিভাগ নিয়ে লিগ মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হলেও আসলে বিরাট অনিশ্চয়তার মধ্যে সবকিছু। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আজারবাইজানের বিপক্ষে জয় না পেলেও নারী ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নারী এশিয়ান কাপের আগে ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা তার। এদিকে আজারবাইজানের বিপক্ষে সিনিয়র দলের হয়ে প্রথম গোলটা স্মরণীয় হয়ে থাকবে মারিয়া মান্দার। মার্চে এশিয়ান কাপে এমন পারফরমেন্সের আশা তার। শক্তিমত্তায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আজারবাইজান। শারীরিক গঠন, ফিটনেস সবকিছুতেই তাদের ধারে কাছেও নেই বাংলাদেশ। ম্যাচ হারলেও ইউরোপের দেশটার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে পিটার বাটলারের দল। এই সিরিজ তরুণদের সুযোগ দিয়ে নিজেদের শক্তিমত্তা ও কৌশল ঝালিয়ে নিয়েছেন কোচ। পরীক্ষা নিরীক্ষা চালানো এই সিরিজের শেষ ম্যাচে জয় না পেলেও মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে সভাপতি। আমরা প্রতিটা ম্যাচে কিছু এক্সপেরিমেন্ট করি, কিছু প্লেয়ারদেরকে আমরা চান্স দিই, আবার আমাদেরও প্লেয়াররা সবসময় একই ম্যাচে একই টেম্পারমেন্টে আসতে পারে না। আজকে আমরা অফকোর্স ডিফারেন্ট কৌশল ইউজ করেছিলাম, আমরা আয়োজনটা একটু ডিফারেন্ট করেছিলাম, অপোনেন্টও একটু ডিফারেন্ট ছিল। তো আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে আলটিমেট গোলের দিকে প্রস্তুত করে নেবে। এশিয়ান কাপের প্রস্তুতির একটি মঞ্চ ছিল এই ত্রিদেশীয় সিরিজ। মূল পর্বের আগে নারী দলের ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের প্রত্যাশা তাবিথ আউয়ালের। প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য, আমাদের চেয়ে বেটার র্যাঙ্ক টিম যারা আছেন তাদের সাথে খেলার জন্য, হাই পারফরমেন্স টিমের সাথে খেলার জন্য। তো এখন ফিফা উইন্ডোর বাইরে কোন টিম খেলতে পারবে এটাও আমাদের দেখতে হবে। বাট আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে, ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য। এদিকে আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন মারিয়া মান্ডা। সিনিয়র দলের হয়ে প্রথমবারের মতো গোলটা স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। সিনিয়র টিমে প্রথম গোল করেছি, তো ওই হিসেবে আমার বেস্ট। অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়, তো এরপরেও কিন্তু আমাদের টিম কিন্তু ডাউন হয় নাই। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টার অনেক দেশবাসী ছিল, যে সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেওয়ার চেষ্টা করেছি। আপাতত কয়েকদিনের ছুটি শেষে চট্টগ্রামের প্রস্তুতি শুরু করবে নারীরা। ভুলগুলো শুধরে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপের মঞ্চে প্রতিনিধিত্ব করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের আসছে সিজনে মাত্র ৭৭টি স্লটের জন্য আবেদন পড়েছে ১৩৫৫ ক্রিকেটারের। ১৬ ডিসেম্বর নিলামের মাধ্যমে তাদের দলে ফেরাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান, আর সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। বাংলাদেশ থেকে নেই আর কোনো ক্রিকেটারের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের শেষ পতাকাবাহক মুস্তাফিজুর রহমান। গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসার এবারও আছেন আইপিএল অকশনের ফেভারিটের তালিকায়। যদিও গেল আসরে সিএসকের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলা মোস্তা বিবেচিত হচ্ছেন ২০২৪-এ তার অসাধারণ পারফরমেন্সের জন্যই। মেগা অকশনের বদলে আইপিএল এবার মিনি নিলাম, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে মুস্তাফিজ। তার পাশাপাশি আরও ৪৪ ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে। আইপিএল নিলামে নিবন্ধিত হওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছে সাকিব আল হাসানের নাম। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকা ৪৫ ক্রিকেটারের মধ্যে ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণুই ছাড়া বাকি ৪৩ জনই ভারতের বাইরের। সর্বমোট ১৪টি দেশ থেকে ক্রিকেটার নিবন্ধন হয়েছে অকশনের জন্য, যার মধ্যে আছেন মালয়েশিয়ান অলরাউন্ডার বিরানদীপ সিং। তবে নিজের নাম নিবন্ধন করেননি গ্লেন ম্যাক্সওয়েল। এবার সর্বমোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছে নিলামের জন্য। ৩০ নভেম্বর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার পর তালিকা প্রকাশ করবে আইপিএল। তবে এখান থেকে সবার নাম উঠবে না ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে। এই তালিকা থেকে পছন্দের ক্রিকেটার বাছাইয়ের সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজগুলো। তাদের জমা দেওয়া ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে মিনি অকশন।
আইপিএল এর মোট 10 ফ্র্যাঞ্চাইজ মিলিয়ে ফাঁকা স্পট আছে 77টি। এর মধ্যে 31টি বরাদ্দ বিদেশি ক্রিকেটারদের জন্য। প্রতিটি দলের সর্বোচ্চ 25 জন করে রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশেরই স্কোয়াড প্রায় গোছানো। তাই হাজারের উপর নিবন্ধন হলেও দল পাওয়া থেকে বঞ্চিত হবেন অধিকাংশই। এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের পার্সে আছে 64 কোটি 30 লাখ রুপি। এরপরই আছে চেন্নাই সুপার কিংস। এই দুটো ফ্র্যাঞ্চাইজের ফাঁকা রয়েছে দুটো করে বিদেশি ক্রিকেটার স্লট। তাই এবার মোস্তাফিজের এই দুয়ের মধ্যে যে কোনো একটিতে দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া, খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামাত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আন্দোলন স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনও চলমান প্রাথমিকের। ক্ষুব্ধ অভিভাবকরা। শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। উত্তরায় টাকা দিলেই মেলে সেবা, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। জড়িত কর্মকর্তা কর্মচারীরাও প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এবং জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। রাজস্ব লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা নির্ধারণ। IMF এর ঋণের শর্ত পূরণে সরকারের উদ্যোগ। ব্যবসা বাণিজ্য নতুন চাপে পড়ার শঙ্কা। এই ছিল ভোরের সময়ের পর সকালের সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শাহজান। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।